বৈরী আবহাওয়ায় বেশিরভাগ সবজির দাম ছুঁয়েছে 100-র ঘর। কাঁচামরিচ আর শসার ডাবল সেঞ্চুরি। সরবরাহ সংকটের প্রভাব বলছেন বিক্রেতারা। যোগানে ঘাটতি না থাকলেও চড়া ডিমের বাজার, ডজনে বেড়েছে 10 থেকে 15 টাকা। মাছ বাজারেও নেই স্বস্তি। নানা কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে কমেছে বাণিজ্য। গতি ফেরাতে আগরতলায় বৈঠক, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা। আমদানি কার্যক্রমটাকে একটু বেগবান এবং গতিশীল করা হয়, এই দুটো দাবিকে আমরা আসলে নিয়মিত বিরতিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং আমরা আশাবাদী সামনে এখান থেকে হয়তো ভালো আউটপুট, যেটা দেশ ও জাতির জন্য মঙ্গলকর, সেরকম কিছু আউটপুট আমরা পাবো। দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে, আপনাদের সাথে আছে আমি কাশফিয়া রুহি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। টানা বৃষ্টির প্রভাবে অস্থির রাজধানীর কাঁচা বাজার। বেশিরভাগ সবজি কিনতে গুনতে হচ্ছে 100 থেকে 120 টাকা। আর ভালো মানের কাঁচামরিচ, শসার দাম ছুঁয়েছে ডাবল সেঞ্চুরি। তবে আমদানি বাড়ায় টমেটোর দাম কিছুটা কমেছে। তুলনামূলক সস্তায় মিলছে পেঁপে, পেঁয়াজ আর আলু। বিক্রেতারা বলছেন, বৈরী আবহাওয়ায় পানিতে তলিয়ে আছে সবজির ক্ষেত। অনেক ফসল নষ্ট হয়েছে। নতুন সবজি বাজারে এলে তবেই স্বস্তি ফিরবে। আরও জানাচ্ছেন সহকর্মীরা। টানা বৃষ্টিতে নগরবাসী নানা রকম ভোগান্তিতে তো পড়েই, কিন্তু বৃষ্টি হলেই নিত্যপণ্যের বাজার দর যেন সেই দুর্ভোগে নতুন একটি মাত্রা যোগ করে। এই কথা বলছি কেননা এই কয়েকদিনের বৃষ্টিতে বেশিরভাগ সবজির দামই কেজি প্রতি বেড়েছে 20 থেকে 40 টাকা। অনেক সবজির দাম 60 টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচ, শসা এগুলো মানভেদে 200 টাকা অর্থাৎ ডাবল সেঞ্চুরি পর্যন্ত করে ফেলেছে। অন্যদিকে করলা, বেগুন এগুলোর দামও ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ দাম 200 টাকা আর সর্বনিম্ন দাম 120 টাকা। ওই বৃষ্টির কারণে, বন্যার কারণে গাছ পালা মরে গেছে। 40, 50, 60 টাকা থেকে 200 টাকা 4-5 গুণ দামে কিনতে হচ্ছে শসা, তার মানে অনেক বেশি। এইভাবে সব পণ্যের দাম যদি বেশি হয় তাহলে সেটা সাধারণ মানুষের জন্য অবশ্যই নাভিশ্বাসের কারণ হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় সবজির ক্ষেত তলিয়ে গিয়েছে। এই কারণে অনেক সবজি পচে গিয়েছে। এছাড়াও বৃষ্টিতে রাজধানীতে যোগানো এক ধরনের সরবরাহ সংকট দেখা দিয়েছে। নতুন করে যখন আবার সবজি বাজারে উঠবে তখন এই দাম অনেকটাই সহনীয় হয়ে আসবে। সব জায়গায় তো পানি কমার সময় অনেক সবজি নষ্ট হয়ে গেছে, অনেক রকম নষ্ট হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট থাকে, আর দেখা গেল যে এক দোকানদারে যা বেচবো 10 দোকানদারে একই বেচবো, এটার নিচে আর আসবে না। আমরা যাচ্ছি কুমিল্লায় সহকর্মী খোকন চৌধুরীর কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি এখন রয়েছি নগরের রাজগঞ্জ কাঁচা বাজারে। সবজির দাম আসলে অনেকটাই ঊর্ধ্বগতি, অর্থাৎ বেশিরভাগ সবজি কিন্তু 100 থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। এক বর্ষা তো পাই লাগে, সবজির দাম বাড়তি লাগে, মানুষ কমিটি। যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের কিন্তু আসলে একটি হিমশিম অবস্থা। তারা বলছেন যে তাদের আয়ের সঙ্গে ব্যয় মিলিয়ে উঠতে না পারার কারণে কিন্তু তাদেরকে আসলে চরম ভোগান্তিতে পড়তে হয়। জিনিসপত্রের দাম কি বলবো, আর আমাদের লাগানোর বাইরে আমরা যে কিনবো এই সাহসে কুলে না। চলে যাচ্ছি শেরপুরে, অপেক্ষা করছেন সহকর্মী উজ্জ্বল মাহমুদ আদিল। ধন্যবাদ। গত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় কিন্তু ব্যাপকভাবে সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অফিস সূত্রে আমরা যতটুকু জেনেছি, তাদের কাছে যে হিসাব আছে মাত্র 50 হেক্টর জমিতে তারা বলছে যে সবজির আবাদ এবং সেই 20 তলার ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে বাস্তবে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। 15,000 টাকা খরচ এই বৃষ্টি, এই জাপকায় সব নষ্ট হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমার এই করলা ক্ষেত মারা গেছে এবং কি তিতে পচা মাটিতে পড়ে গেছে। বৃষ্টির কারণে নাই বাগুন নাই, মার খাইছে। এই ছিল আমার কাছে শেরপুর থেকে সবজি ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সর্বশেষ। রাজধানীর কাঁচা বাজারে যেন দাম বৃদ্ধির প্রতিযোগিতা চলছে। বেশিরভাগ মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। যোগান সন্তোষজনক, কিন্তু ছুটির দিনে আড়ত থেকে বাড়তি দামে মাছ কিনতে হচ্ছে এমন অজুহাত বিক্রেতাদের। একই চিত্র ডিমের বাজারেও। ডজন প্রতি দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। বৃষ্টির প্রভাব এখনো কাটেনি রাজধানীর কাঁচা বাজার থেকে। সপ্তাহ ব্যবধানে মিঠা পানির বড় মাছ কেজিতে দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। বিক্রেতাদের অজুহাত, সরবরাহ আগের থেকে বেড়েছে, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনের দাম কিছুটা বাড়তি থাকে। বাজারে দেখা মিলছে ইলিশ ও জাটকারও। বর্তমানে হয়েছে বৃষ্টি বদল হয়েছে, এই জন্য অন্য মাছের দাম একটু বাড়ছে, চিংড়ি মাছের দামটা একটু কমছে। বড় মাছই নাই, ভবিষ্যৎ 2-1টা মাছ পাওয়া যায়। পাইকারের
ঠেলায় মাছ কিনাই যায় না। পাবদা মাছ বেচা আছে 500 টাকা কেজি, গুলশা ট্যাংরা 700 টাকা কেজি, এরপরে দেশি বাইলা আছে 1200 টাকা কেজি। এরা যেটা বলে যে মাছ আসছে না এবং সেই সুযোগে তারা অনেক প্রচুর পয়সার দাম চাচ্ছে। স্বস্তির দেখা মিলছে মুরগির বাজারেও। ব্রয়লার বিক্রি হচ্ছে 185 টাকা কেজিতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 360 টাকায়। নতুন করে দাম বাড়েনি মুরগির। আর দেশি মুরগির মাংস কেজিতে বিক্রি হচ্ছে 680 টাকায়। যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এইভাবে বাড়তে থাকলে তো যারা মধ্যবিত্ত তাদের তো হাতে নাগালে বাইরে চলে যাবে। আবার দেখবেন আমদানি কমে যাবো, আবার 400 টাকা কেজি হয়ে যাবো। আঙ্গুর কিছু করে না, আমরা যত কম পারি তত বেশি আঙ্গুর বালা, কাস্টমার খুশিতে। মধ্যবিত্তের আমিষের চাহিদা পূরণের শেষ ভরসা ডিমের বাজার। তবে ডিমের দামে ঊর্ধ্বগতি। লাল ডিমের ডজন 135 টাকা, হাঁসের ডিমের জন্য গুনতে হচ্ছে 210 টাকা। সাদা ডিম বিক্রি হচ্ছে 125 টাকা ডজনে, বলছে আমদানি কম ডিমের। আর যে ডিমান্ড আছে এরা করতেছে যে বৃষ্টির কারণে ডিমের দামটা বেশি, যে ওরা নাকি আনতে খরচ বেশি, বা যে জায়গায় ফার্ম এই জায়গায় গাড়ি যাইতে পারে না। লাগামহীন এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে সীমিত আয়ের মানুষরা। আয়ের সাথে ব্যয় সঙ্গতি মেলাতে হিমশিম খাচ্ছে তারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ, তদারকির অভাবে ইচ্ছামতো দাম হাঁকানোর সুযোগ পাচ্ছে ব্যবসায়ীরা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর আখাউড়া, কিন্তু রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন, আমদানি নিষেধাজ্ঞার ভিসা জটিলতায় গেল অর্থ বছরে কমেছে আমদানি, যাত্রী পারাপার এবং সরকারের রাজস্ব আয়। যদিও সম্প্রতি ভারতের আগরতলায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর বাণিজ্য স্বাভাবিক হওয়ার আশা দেখছেন ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, এক পাশে সারিবদ্ধ পণ্যবাহী ট্রাক, অন্য পাশে অপেক্ষায় কাস্টম ইয়ার্ড। সীমান্তে বাণিজ্যের ব্যস্ততা থাকলেও হিসেব বলছে ভিন্ন কথা। এই স্থলবন্দর দিয়ে গেল অর্থবছরে রপ্তানি সামান্য বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে আমদানি। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে এ বন্দর দিয়ে প্রায় 524 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 10 কোটি টাকা বেশি। তবে একই সময়ে ভারত থেকে আমদানি নেমে এসেছে 177 মেট্রিক টনে। এতে আমদানি রাজস্ব কমে দাঁড়িয়েছে মাত্র 71 লাখে, যেখানে আগের অর্থবছরে ছিল 4 কোটি 16 লাখ টাকার বেশি। 5ই আগস্টের পরে যদিও আমাদের ব্যবসা বাণিজ্য এখন কিছুটা প্রাণবন্ত হয়ে উঠছে, কিন্তু ওই আমাদের প্রতিবন্ধকতাটা এখনো কাটেনি। এই বন্দরটা যদি রপ্তানির পাশাপাশি আমদানির একটা সংযোগ রাখে, সেই ক্ষেত্রে হয়তো আমরা যারা পার্শ্ববর্তী ব্যবসায়ী আছে তারা হয়তো উপকৃত হব। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি কয়েকটি পণ্যের ওপর ভারতের আমদানি নিষেধাজ্ঞা, ভিসা জটিলতা এবং দীর্ঘদিনের বাণিজ্যিক অনিশ্চয়তার প্রভাব এখনও কাটেনি। ফলে সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত গতি ফেরেনি সীমান্ত বাণিজ্যে। এখন ভারত সরকার আমাদের এই রফতানির 8টি পণ্যকে তারা ব্যারিয়ার দিয়ে দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল যে আমরা এটা রফতানি করতে পারবো না। বছরের উপরে হয়ে গেল আমরা এই রফতানিটা নিষেধাজ্ঞায় পড়ে আছি। ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার একদম মোটামুটি সীমিত ছিল। এখন ভারত বাংলাদেশ সৌহার্দ্যপূর্ণ একটা সমাধানে আসছে। এদিকে শুধু বাণিজ্য নয়, কমেছে যাত্রী পারাপারও। বিদায়ী অর্থবছরে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন 46,461 জন যাত্রী। এতে ভ্রমণ কর থেকে আয় কমে দাঁড়িয়েছে 4 কোটি 15 লাখ টাকায়, যা আগের অর্থবছরে ছিল 6 কোটিরও বেশি। গত অর্থবছরে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় 47,000 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে এবং এই শুল্ক স্টেশন দিয়ে প্রায় 80,000 যাত্রী গমনাগমন করেছে। এমন পরিস্থিতিতে বাণিজ্যের গতি ফেরাতে ভারতের আগরতলায় 2 দিনের বৈঠকে বসেন 2 দেশের ব্যবসায়ী নেতা, চেম্বার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। বৈঠকে সীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর, পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করা, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়। আমাদের যে বাণিজ্যের সঙ্গে ভারতের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি অনেক, সেক্ষেত্রে এই রুটটাকে আমরা এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আমরা যাতে বেশি করে এক্সপোর্ট করতে পারি, আমাদের দেশের রপ্তানি বাড়াতে পারি, আমাদের সাথে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। ত্রিপুরা গভর্নমেন্ট চাচ্ছে যে আমাদের বাংলাদেশও অন্যান্য দেশ যাতে সে আপনি বিনিয়োগ করে তাদের উন্নয়নের আমরা যাতে পার্টনার হতে পারি।
শুল্ক কর্মকর্তারা জানান, অবকাঠামো উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর হলে আখাউড়া স্থলবন্দরে আবারও বাড়বে আমদানি রপ্তানি, বাড়বে যাত্রী পারাপার, আর তাতেই গতি ফিরবে সীমান্ত বাণিজ্য ও সরকারের রাজস্ব আয়ও। এই বন্দরে সাথে আমাদের এখানে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছে, যারা এই নিকটবর্তী এলাকায় যারা ব্যবসা করছেন, তারাও আমাদের সাথে এগুলো প্রতিনিয়ত যে দাবিগুলো জানাচ্ছেন যাতে এখানে আমদানি কার্যক্রমটাকে একটু বেগবান এবং গতিশীল করা হয়। এই দুটো দাবিকে আমরা আসলে নিয়মিত বিরতিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং আমরা আশাবাদী সামনে এখান থেকে হয়তো ভালো আউটপুট, যেটা দেশ ও জাতির জন্য মঙ্গলকর, সেরকম কিছু আউটপুট আমরা পাবো। 1994 সালে চালু হওয়া আখাউড়া স্থল বন্দর উত্তর পূর্ব ভারতের সাথে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী স্থলবন্দর। জারিন অর্নি, যমুনা নিউজ। এবার নাটোর বিআরটিএ অফিসের সামনে দালালদের অপতৎপরতা ধরা পড়ল যমুনা টেলিভিশনের ক্যামেরায়। সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে দালাল চক্রের শক্তিশালী সিন্ডিকেট। বিআরটিএ অফিস দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করবে সংশ্লিষ্ট দফতর, আশা সেবাগ্রহীতাদের। নাটোর বিআরটিএ কার্যালয়, যেখানে জেলায় বৈধভাবে সড়কে চলার অনুমতি মেলে, অথচ এই কার্যালয় ঘিরেই অনিয়ম, দালাল চক্র ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের বিষয়ে জানতে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। এরপরেই ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র হাতে দেখা মেলে দালাল গোলাম কিবরিয়া মিজানের। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অপ্রস্তুত মিজান দ্রুত সটকে পড়েন। কিছুক্ষণ পরে বিআরটি অফিসের সামনে দেখা মেলে আরেক দালাল লিটন হোসেনের। তিনিও কোনো সদুত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স করতে এসে দালালদের দ্বারা ভোগান্তির বিভিন্ন অভিযোগ সেবাগ্রহীতাদের। এমন অপতৎপরতা রোধে কঠোর হস্তক্ষেপ চান তারা। গেটের কাছে যে গেলেই দেখা যাচ্ছে বিভিন্ন দালালরা দাঁড়িয়ে থাকে, কাগজপত্র টানটানি করে, বিভিন্ন মন্তব্য দেয় আমাদের। মোটর সাইকেল থেকে শুরু করে হালকা যানবাহনের যারা লাইসেন্স নিতে যান, তাদের পদে পদে হয়রানি করা হয়। দালাল স্যার, আমরা কোনো জায়গায় গ্রাহক সেবা পাই না। অভিযোগ আছে দালালদের পেছনে কলকাঠি নাড়ছে প্রভাবশালীরাই, যার প্রমাণও মিলেছে জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি স্বাক্ষরিত বিআরটিএ কর্মকর্তা বরাবর পাঠানো চিঠিতে, যেখানে উল্লেখ করা হয় দালাল মিজানকে সকল হয়রানি মুক্ত রেখে তাদের প্রতিনিধি হিসাবে গ্রহণ করে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। কোনো সরকারি দপ্তরে এমন চিঠি পাঠানো মালিক সমিতির এখতিয়ারভুক্ত কিনা, এমন প্রশ্নে কি বলবেন এই পরিবহন নেতা? অব্যাহতি দিয়ে দিচ্ছি যে তার কার্যকলাপ যখন আমরা জানতে পেরেছি সে অনেক খারাপ কাজকাম করে। ওখানে দালাল আছে 14-15 জন, আমি সবগুলো কিছু নিই, কিন্তু আমরা বলি না। কি জন্য বলি না? যে দেশই চলে এইভাবে, অযথাই এই সামান্য ব্যাপার নিয়ে মজা খজা করে লাভ কি? বিআরটি A to Z পয়সা ছাড়া কোনো কাম হবে না। বিআরটিএ অফিস ঘিরে একাধিক দালাল থাকলেও অনুসন্ধানে সক্রিয় বেশ কয়েকজন দালালের নাম উঠে আসে। অফিসের বাইরে দালালদের সক্রিয় অবস্থানের কথা স্বীকারও করেন বিআরটিএ কর্মকর্তারা। দালালদের বিরুদ্ধে অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে নিজেদের অসত্যের কথা তুলে ধরেন তারা। ডিস্টার্ব করে, এখানে যতগুলো লোক আছে দোকানদার সহকারে সবাই ডিস্টার্ব করে, সবাই ঝামেলা করে। আমাদের ডিসি স্যারকে জানিয়েছি যে বহির্গত কোনো লোক যদি কোনো কাস্টমারের কাছ থেকে কাগজপত্র নেয় তাহলে তাদেরকে সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমাদের কঠোরভাবে আমরা মনিটরিং করতেছি। জনগণের ভোগান্তি লাঘবে বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জনগণ যাতে যথাযথভাবে স্বচ্ছ উপায়ে সেবা পেতে পারে এ বিষয়ে আমাদের জেলা প্রশাসন থেকে আমরা তৎপর আছি। কোনো তৃতীয় পক্ষ কর্তৃক জনগণের যাতে হয়রানি না হয় সে বিষয়টি আমরা মনিটর করছি এবং নিশ্চিত করছি। দুর্নীতিমুক্ত অফিস হবে বিআরটিএ, ভোগান্তি কমবে সেবাগ্রহীতাদের, এমন প্রত্যাশা নাটোরবাসীর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্সের ঐতিহাসিক ও বিশ্বখ্যাত ফন্টেনব্লু বন। প্রায় 25,000 হেক্টর জুড়ে বিস্তৃত এই বন ইউরোপের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল। এই বনাঞ্চলে রয়েছে ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী দ্য ফন্টেনব্লু রাজপ্রাসাদ। ক্ষতিগ্রস্ত বন পুনরুদ্ধারে তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে প্রায় 60 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ফন্টেনব্লু বন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত এই বন এবার ভয়াবহ দাবানলের শিকার। আগুনে পুড়ে গেছে প্রায় 2000 হেক্টর বনভূমি। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1000 বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে পানি বহনকারী বিশেষ বিমান। প্যারিস অঞ্চলের ইতিহাসে প্রথম দাবানল নেভাতে সেইন নদী থেকে পানি সংগ্রহ করে বিমান দিয়ে আগুনের উপর ফেলা হয়েছে। ফন্টেনব্লু বন পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, আগুন পুরোপুরি নেভাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, কারণ এখানকার ভূপ্রকৃতি অত্যন্ত প্রতিকূল। বিশেষ করে পিট সমৃদ্ধ মাটি আগুন নেভানোর কাজকে আরো কঠিন করে তুলেছে। এতে আগুন আবারও জ্বলে ওঠা ঝুঁকি রয়েছে। পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতিও এই কাজে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। একই সাথে ক্ষতিগ্রস্ত ফন্টেনব্লু বন পুনরুদ্ধারে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, পরিস্থিতি স্বাভাবিক করতে এবং সেখানে যত সম্ভব দ্রুত জনজীবন ফিরিয়ে আনতে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে। ফন্টেনব্লু ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। প্রায় 25,000 হেক্টর জুড়ে বিস্তৃত এই বন ইউরোপের অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল। এখানে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ, অসংখ্য বিরল ছত্রাক, পোকামাকড়, পাখি এবং নানা ধরনের স্তন্যপায়ী প্রাণীর বসবাস। বিশ্বজুড়ে রক ক্লাইম্বিং বা পাথরে আরোহণের জন্য ফন্টেনব্লু অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর লাখো পর্যটক, প্রকৃতিপ্রেমী এবং ক্রীড়াবিদ এখানে আসেন। এই বন সংলগ্ন রয়েছে ঐতিহাসিক সাতোদা ফন্টেনব্লু রাজপ্রাসাদ, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত। 19বিংশ শতকে এই বনকে কেন্দ্র করে গড়ে ওঠে বিখ্যাত বার্বিজ শিল্পী গোষ্ঠী। প্রকৃতির বাস্তব রূপ ক্যানভাসে তুলে ধরতে বিশ্বের বিভিন্ন প্রান্তে শিল্পের এখানে কাজ করেছেন। ফলে ফন্টেনব্লু শুধু পরিবেশগত নয়, শিল্প, ইতিহাস ও সংস্কৃতির দিক থেকেও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে দাবানলের ঝুঁকি বাড়ছে। এমন বাস্তবতায় ফন্টেনব্লু বনের এই অগ্নিকাণ্ড শুধু ফ্রান্সের জন্য নয়, ইউরোপের প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও বড় এক সতর্কবার্তা হয়ে উঠেছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।